সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে নতুন একটি টপিকস নিয়ে আসছি। অনেকে রিকোয়েস্ট করেছো যেন ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসটা নেই, সেজন্য তোমাদের আজকে লাইভে আসা। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের, তোমরা দেখতে পাচ্ছ ট্যাগ কোশ্চেন, যেটা তোমরা তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রে 9 নম্বরে পাও। এই ট্যাগ কোশ্চেনের জন্য তোমার মার্কস হচ্ছে 5 মার্কস। তো কেউ যদি একটু লাইনে থাকো, একটু রেসপন্স করলে ভয়েসটা ঠিক আছে কিনা একটু দেখতে পারতাম। সুপ্রিয় শিক্ষার্থী, একটু কেউ যদি রেসপন্স করতে তাহলে হয়তো বা আমরা ঠিক আছে, আমরা দেখছি লাইন ক্লিয়ার কিনা, একটু রেসপন্স করো। ঠিক আছে, ওকে। তো আমরা আজকে যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ট্যাগ কোশ্চেন, যেটা তোমাদের এসএসসি পরীক্ষায় 9 নম্বরে থাকে এবং এটার জন্য তোমাদের 5 মার্কস বরাদ্দ। আজ আমি ইংলিশ ক্লাসটা বাংলা মাধ্যমে নিব, যদি তোমরা কেউ রিকোয়েস্ট করো নেক্সট আমি তোমাদের এই ক্লাসটা ইংলিশে নিব। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে টপিক্সে চলে যাই। আমি তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ আমানাতুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট টিচার, হায়দ্রাবাদ আরকেপি হাই স্কুল। তো আমি তোমাদেরকে শিখাবো কিভাবে তোমাদের 5 মার্কস পাওয়া যায়। আমি আশা করি আমার ভিডিওটা যদি দেখো ইনশাআল্লাহ আমি নিশ্চয়তা দিতে পারি, নিশ্চিত করে বলতে পারি, হলফ করে বলতে পারি যে তুমি ইনশাআল্লাহ 5 মার্কস ইনশাআল্লাহ পাবেই। একটু আমার সঙ্গেই থাকতে হবে, আজকে একটু সময় দিতে হবে ট্যাগ কোশ্চেনের জন্য। ওকে ভিউয়ার্স, শিক্ষার্থীরা, এখন আমরা টপিকসে চলে যাই। প্রথমে আমাদেরকে মৌলিক কিছু রুলস জানতে হবে ট্যাগ কোশ্চেন সম্পর্কে। আর ট্যাগ কোশ্চেন কি তোমরা জানো? ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, কোশ্চেন অর্থ প্রশ্ন। তাহলে ট্যাগ কোশ্চেন মানে প্রশ্ন জুড়ে দেওয়া। তুমি একটা বাক্য বললাম, বাক্যর পরে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দেওয়াকে ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন কাকে বলে শিখে ফেলছি। ট্যাগ অর্থ জুড়ে দেওয়া আর কোশ্চেন অর্থ প্রশ্ন। তাহলে ট্যাগ কোশ্চেন অর্থ প্রশ্ন জুড়ে দেওয়া। কেমন? তাহলে যেমন একটা কথার শেষে আমরা একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিই, ঠিক একইভাবে একটা প্রশ্ন জুড়ে দেওয়ার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আচ্ছা, এই ট্যাগ কোশ্চেনকে এই ট্যাগ কোশ্চেনে ভালো করার জন্য, তুমি ভালো করার জন্য মৌলিক যে রুলসগুলো আছে, আমাদের মৌলিক 5টা রুলস আছে। আমি 5টা রুলস আলোচনা করব। এই রুলসগুলো যদি তুমি ভালোভাবে একটু আয়ত্ত করতে পারো, আমি নিশ্চিত ইনশাআল্লাহ তুমি পারবে ট্যাগ কোশ্চেনে ভালো করতে। ওকে, লেটস স্টার্ট। প্রথম রুলস হচ্ছে, তোমাকে প্রথম যে সেন্টেন্সটা দেওয়া থাকবে এই সেন্টেন্সে শেষে একটা কমা দিয়ে তুমি অক্সিলারি ভার্ব বসাবে। প্রথম কি করবে? অক্সিলারি ভার্ব বসাবে। এখন তুমি 2টা টেন্সে অক্সিলারি ভার্ব পাবে না। কয়টা টেন্সে অক্সিলারি ভার্ব পাবে না? 2টা। একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে তুমি অক্সিলারি ভার্ব হিসেবে তাহলে কি নিবে? ডু অথবা ডাজ। তাহলে কি নিবে তুমি? ডু অথবা ডাজ নিবে। ওকে, তারপরে তুমি আসো, তারপরে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সে তুমি কোনো হেল্পিং ভার্ব পাবে না, যেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি। তাহলে সেখানে তুমি কি
কি হেল্পিং ভার্ব নিবে, সেখানে তুমি অক্সিলারি ভার্ব হিসাবে ডিড নিবে। ওকে, তাহলে আমরা পাইলাম যে মৌলিক রুলস ট্যাগ কোশ্চেনের প্রথম আমাদের অক্সিলারি ভার্ব, সব জায়গায় অক্সিলারি ভার্ব মডালস অক্সিলারি থাকতে পারে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নেই। সেজন্য প্রেজেন্টের জন্য আমরা ডু অথবা ডাজকে ইউজ করব, আর পাস্টের জন্য আমরা কি ইউজ করব, ডিড। ওকে, ক্লিয়ার। এখন আসো মৌলিক দ্বিতীয় রুলস হচ্ছে বাক্যটি পজিটিভ হলে নট বসবে। তাহলে অক্সিলারি ভার্বের পরে কি বসাইতে হবে, নট। যদি বাক্যটি পজিটিভ হ্যাঁ বোধক হয়, যদি বাক্যটি কি হয়, হ্যাঁ বোধক হয়। ক্লিয়ার। আচ্ছা, যদি বাক্যটি না বোধক হয়, নেগেটিভ হয়, তাহলে নট বসবে না। তাহলে তিনটা রুলস আবার রিপ্লে করছি। প্রথমে তোমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে, বাক্য পজিটিভ হলে নট বসাতে হবে, বাক্যটি যদি তোমার নেগেটিভ হয় তাহলে নট বসানো যাবে না। আসো তাহলে 4 নম্বর রুল, সাবজেক্ট। দেখবো ওই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে, সাবজেক্টের প্রোনাউন নিতে হবে। তারপরে কি বসবে, প্রোনাউন বসবে। ক্লিয়ার। তারপরে কি বসবে, তোমার প্রোনাউন বসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে নোট অফ ইন্ট্রোগেশন। কি নিতে হবে তোমার, নোট অফ ইন্ট্রোগেশন মানে কোশ্চেন মার্ক, এই প্রশ্নবোধক চিহ্নটা তোমাকে নিতে হবে। তাহলে আমরা মৌলিক রুলস আবার রিপ্লে করছি। প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে হবে, বাক্যটি হ্যাঁ বোধক হলে নট বসাতে হবে, বাক্যটি না বোধক হলে নট বসানো যাবে না। সাবজেক্টের প্রোনাউন নিতে হবে। আরেকটা হচ্ছে নোট অফ ইন্ট্রোগেশন, কোশ্চেন মার্কটা তোমাকে বসাতে হবে, অবশ্যই বসাতে হবে। চলো এখন আমরা একটা দেখি, এক্সাম্পল দেখি। হ্যাঁ দেখো, বাক্যটি হচ্ছে হি প্রোভাইডস লোন টু দ্য পোর। হি প্রোভাইডস, প্রথমে আমাদের দেখতে হবে বাক্যটি কি এখানে হেল্পিং ভার্ব আছে কিনা। আমরা রুলসের মধ্যে আছে অক্সিলারি না, আমাদের অক্সিলারি ভার্ব নেই। তাহলে এখানে দেখো আমাদের প্রোভাইডসের সাথে এস যুক্ত, তার মানে তোমাকে বুঝতে হবে এটা প্রেজেন্ট কোথায় আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি নিচ্ছি হেল্পিং ভার্ব, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাজ। যেহেতু এস আছে তাহলে আমাদের ডাজ নিতে হবে, তাহলে ডাজটা নিয়ে নিই আমরা। এই দেখো ডাজ নিয়ে নিলাম। ওকে, তারপরে দেখো আমাদের কি করতে হবে, বাক্যটি হ্যাঁ বোধক না না বোধক। দেখো বাক্যটি তো হ্যাঁ বোধক, তাই না, তাহলে আমাদের কি নিতে হবে, নট। এই যে নট নিলাম। ওকে, তারপরে কি বলা আছে যে সাবজেক্টের প্রোনাউন, এখানে আমাদের সাবজেক্ট হি আছে, কি আছে এখানে, হি নিজেই প্রোনাউন, তাহলে এর জন্য আর কোনো প্রোনাউন, এই হিটাকে আমরা নিচ্ছি। তারপরে কি রুলস, তারপরে রুলস হচ্ছে আমার একটি কোশ্চেন মার্ক, কি কোশ্চেন মার্ক দিতে হবে। এই হয়ে গেল আমার ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা সহজেভাবে যেটা রিপ্লে করতে পারি যে প্রথম সেন্টেন্সটি আমি দেখেছি প্রেজেন্ট টেন্স যে আমার দুইটা, তাহলে কি আছে দুইটা, হ্যাঁ অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে ডু অথবা ডাজ। যেহেতু অ্যাস আছে তাহলে ডাজ নিয়েছি, যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক সেজন্য আমরা নট যোগ করেছি, যেহেতু প্রোনাউন হি আছে হিটাই বসিয়েছি, শেষে কোশ্চেন মার্ক। অবশ্যই তোমাকে এখানে একটা কমা দিতে হবে সেন্টেন্সের শেষে, তারপরে নিচে একটা আন্ডারলাইন করতে হবে। হ্যাঁ অবশ্যই আন্ডারলাইন দিতে হবে, আন্ডারলাইন না দিলে তোমাকে মার্কস দিবে না স্যাররা, হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে আসো আমরা দেখি পরের বাক্যটা দেখি, আই লার্ন ইংলিশ। দেখো আই লার্ন প্রেজেন্ট টেন্স, যার কারণে ডু বসিয়েছি, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, হ্যাঁ তো সেজন্য আয়ের জন্য ডু বসে। তারপরে বাক্যটি হ্যাঁ বোধক, দেখো আমরা কি করেছি, না বোধক নট। এখন তুমি একটা প্রশ্ন করতে পারো যে নটের ওটা কোথায় গেল, অ্যাপোস্ট্রফির কারণে কি হলো। আমরা এটার একটা রুলস, একটু ওয়েট করি, আমরা সেখানে একটা চার্টে দিয়ে দিব যে সংক্ষিপ্ত ফর্মগুলো, নেগেটিভের সংক্ষিপ্ত ফর্মগুলো। নেক্সট আসো, দেখো আফিয়া উইল সিং এ সং। আফিয়া এখানে হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের প্রথম দেখো অক্সিলারি ভার্ব নিলাম উইল, হ্যাঁ উইলের পরে বাক্যটা হাবোধক, তাহলে আমরা সেজন্য নিলাম হচ্ছে কি নট। তারপরে উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। আমি পরবর্তী চার্ট দিয়ে দিচ্ছি যে সংক্ষিপ্ত রূপগুলো কি হচ্ছে, কেমন। আর আফিয়া একটা মেয়ের নাম, নিশ্চয়ই একটা মেয়ের নাম। আফিয়ার প্রোনাউন হচ্ছে, দেখো এই যে আফিয়ার প্রোনাউনটা দিলাম আমরা কি শি। আফিয়ার প্রোনাউনটা কি দিলাম, এই যে আফিয়ার প্রোনাউনটা হচ্ছে শি। তারপরে এই যে কোশ্চেন মার্ক, নিচে আন্ডারলাইন। ওকে, তারপরটা ট্রাই করো, পারো কিনা প্লিজ কেউ কমেন্ট করো যে হচ্ছে কিনা তোমার, একটু ট্রাই করো। আচ্ছা আমি একটু সলভ করে দিচ্ছি। ওকে, উই অট টু লাভ আওয়ার কান্ট্রি। উই অটটা হচ্ছে এখানে মডালস অক্সিলারি, হ্যাঁ মডালস, সুতরাং এটাও একটা অক্সিলারি ভার্ব, মডালস অক্সিলারি। তো আসো প্রথমে আমাদের যেহেতু বাক্যটা পজিটিভ, তাহলে আমরা অটের সাথে কি যোগ করলাম, অটের সাথে নট, অটন্ট
হ্যাঁ, তারপরে উই সাবজেক্ট, সে প্রোনাউন হিসাবেই আছে, তাহলে দেখো শেষে আমরা প্রোনাউন হিসাবেই রেখেছি। কেমন? তাহলে অটন টু উই। আর যদি একটা এক্সাম্পল দেখি, আচ্ছা, আই শেল নট টেল এ লাই। আই শেল নট, দেখো বাক্যটি শেলের পরে অক্সিলারি ভার্ব মডালসের পরে নট আছে, তার মানে বাক্যটা নেগেটিভ। তাহলে বারবার আমরা ওখানে যে নট যোগ করেছি, এইবার এই নটগুলো যোগ করা যাবে না। তাহলে কি লিখতে হবে? শুধু অক্সিলারি ভার্ব নিতে হবে, শেল। শেলের পরে সাবজেক্ট কি আছে আমার? আই। আয়ের প্রোনাউনটা কি নিলাম আমরা? আই। তো প্রোনাউনই, আর কি নিব? তারপরে কোশ্চেন মার্ক, নিচে আন্ডারলাইন। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি আমরা। ডক্টর আমানত ইনভাইটেড মি। ডক্টর আমানত ইনভাইটেড মি। দেখো এখানে ডক্টর আমানত হচ্ছে সাবজেক্ট, কেমন? আর ইনভাইটেড, দেখো ইনভাইটেড ভার্বটা হচ্ছে ভার্ব টু, যা পাস্ট ইনডিফিনিটকে নির্দেশ করে। আমরা প্রথমে বলেছি অক্সিলারি ভার্ব নেওয়ার সময় যে বলেছি যে পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই জন্য আমাদের কি নিতে হবে? ডিড নিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে বাক্যটি পজিটিভ, তাহলে ডিডের সাথে আমাদের কি যোগ করতে হবে? নট। দেখো আমরা কিভাবে নট যোগ করে ফেলেছি, ডিডন্ট। এই যে ডক্টর আমানত, আমানতের জন্য আমরা প্রোনাউন হি, কেমন? আমানতের জন্য প্রোনাউন হচ্ছে হি, আর ইনভাইটেড ভার্ব টু যা পাস্ট ইনডিফিনিটকে নির্দেশ করে, সেই জন্য আমরা ডিডের সাথে কি দিলাম? হেল্পিং ভার্ব ডিড নিলাম এবং তার সাথে নট যোগ করলাম। ওকে, চলো আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই। নেক্সট দেখো পরের এক্সাম্পলটা হচ্ছে ইউ শুড নট গো আউটসাইড। তাহলে ইউ শুড নট, দেখো শুড হচ্ছে মডালস আর হচ্ছে নট নেগেটিভ আছে, তাহলে বাক্য কি ঠিক কি করতে হবে? পজিটিভ করতে হবে। তাহলে পজিটিভ করতে হলে প্রথমে হেল্পিং ভার্ব শুড আছে, শুড নিব, তারপরে দেখো নট যোগ করা প্রয়োজন নাই, যেহেতু বাক্যে নট আছে, তাই না? সেজন্য আমরা ইউ প্রোনাউনটা ইউই, শুডন্ট ইউ, শুড ইউ, সরি দুঃখিত, শুড ইউ। কেমন? আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি আমরা। লেটস লার্ন দ্য রুলস অফ ট্যাগ। চলো আমরা ট্যাগের রুলসগুলো শিখি। তাহলে লেটস আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেখানে বলবো যে লেটাস থাকলে, যখন কোনো বাক্যে লেটাস থাকবে, তুমি চোখটা বন্ধ করে কি বসাবা? তুমি শেলুই বসাবা। কি বসাবা? শেলুই, চোখ বন্ধ করে। লেটাস থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এই রুলসগুলো পরবর্তীতে যাব। তাহলে আমরা মৌলিক রুলস কটা শিখলাম? 5টা। একটা হচ্ছে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে, বাক্যটা পজিটিভ কিনা, না পজিটিভ হলে নট বসাইতে হবে, আর বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের কি করতে হবে? নট উঠাই দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। এখানে আমরা শুধু আফিয়া আর ডক্টর আমানত এই দুইজনের প্রোনাউন ইউজ করেছি, আর বাকিরা সবাই প্রোনাউন থাকার কারণেই আমাদের আর নিতে হচ্ছে না, ঠিক আছে? তারপরে কোশ্চেন না, নিচে একটা আন্ডারলাইন। চলো আমরা ডিটেলস রুলসে যাই। আমরা মৌলিক রুল বলে দিচ্ছি, তোমাকে 5 নম্বরের জন্য মৌলিক রুলস 5টা শিওর করতে হবে। তুমি যদি 5টা রুলস না পারো তাহলে কিন্তু সম্ভব হবে না। তাহলে আমরা নেক্সট আরও 10টা রুলসে যাই। আশা করি এই 5 আর 10-এ মিলে তোমার 5 নম্বর পাওয়াটা নিশ্চিত হয়ে যাবে। আমি হল অফ করে বলতে পারবো তুমি ইনশাল্লাহ 5 পাবেই। হ্যাঁ, সঙ্গেই থাকো। আসো, শর্ট ফর্ম অফ নেগেটিভস। এখন এই যে আমরা এর পূর্বে তোমরা দেখেছ যে আমরা এই যে সংক্ষিপ্ত ফর্ম, এই যে ডাজন্ট, ওটা আমরা ইউজ করি নাই, তাহলে সেই জন্যই আমাদের এই যে সেই শর্ট ফর্মগুলো এক নজরে তোমরা একটু দেখে নাও। কেমন? একটু স্ক্রিনে আছে, একটু দেখে নাও। দেখো শর্ট ফর্মগুলো হচ্ছে এই যে ডাজ, দেখো ডাজের হচ্ছে ডাজ নট, ডু নট সংক্ষিপ্ত ফর্ম, তারপরে ডিড নট, ডিডন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়াজন্ট, এর জন্য এন্টো লেখা যায় আর এন্টো লেখা যায়। কেমন? তারপরে ইজন্ট, ওয়াজন্ট, ওয়ারান্ট, হ্যাভন্ট, হ্যাজন্ট, হ্যাডন্ট, তারপর হচ্ছে শেল নট, শ্যান্ট। এটা একটু ব্যতিক্রম। শেল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে শ্যান্ট, হ্যাঁ, শর্ট ফর্মটা হচ্ছে শ্যান্ট। কেমন? উইল নটের শর্ট ফর্মটা হচ্ছে ওন্ট, ক্যান নটের শর্ট ফর্মটা হচ্ছে ক্যান্ট। তারপরে এই যে তুমি দেখে নাও এগুলো মডেলস, তাহলে এক নজর একটু দেখে নাও, লাইনে থাকো। কেমন? শর্ট ফর্মগুলো
ওকে, ঠিক আছে, একটু দেখে নেওয়ার জন্য। তারপরে চলো আমরা অন্যান্য রুলসে চলে যাবে। এখন আমরা কয়টা রুলস আলোচনা করব? 10টা রুলস। এই 10টা ভালো করে মনে রাখবা, নিশ্চিত তুমি ভালো করবা ট্যাগ কোশ্চেন, আই হোপ। দেখো, সাবজেক্ট যদি তোমার প্লুরাল হয়, যখন কোনো সেন্টেন্সে তুমি সাবজেক্টকে কি পাবা? প্লুরাল হিসাবে পাবা। তখন প্রোনাউন হবে দে। সাবজেক্টটা যখন প্লুরাল হবে, প্রোনাউন হবে কি তাদের? দে। যদি নাউন থাকে তার প্রোনাউনটা হবে দে। আসো এক্সাম্পলে চলে যায়। যেমন সিনার্স, দেখো সিনার্স এটা একটা প্লুরাল, হ্যাঁ, এটা একটা নাউন। সিনার্স সাফার ইন লং রান। আসো, তাহলে কি আসছে? তাহলে সাফার সব ভার্ব, প্রেজেন্ট টেন্স। কেমন? প্রেজেন্ট টেন্সে আমরা ডু অথবা ডাজ ইউজ করি, তাই না? তাহলে সেই জন্য বাক্যটি পজিটিভ, এই জন্য আমরা ডন্ট ইউজ করেছি। কেমন? তারপরে প্লুরাল, এখানে সিনারের জন্য আমরা প্রোনাউন ইউজ করেছি দে। কেমন? এই যে দের সাথে ডু বসে, তাই না? ডাজ ছিল, দের সাথে ডু বসে, সেজন্য আমাদের আসলো কি? ডন্ট দে। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন তো দিতেই হয়। ওকে, তাহলে আবার বলছি, সিনার্স হচ্ছে তোমার প্লুরাল, অপরাধীরা সাফার ইন লং রান। হ্যাঁ, তাহলে এটা প্লুরাল, এই প্লুরাল নাউন, নাউনের প্রোনাউন আমরা দিলাম হচ্ছে দে। কেমন? আর সাফার ভার্ব ওয়ান থাকার কারণে অক্সিলারি বা যা প্রেজেন্ট ইনডিফিনিটকে নির্দেশ করে, সেজন্য অথবা ডু ডাজ, দের সাথে ডু বসে, আর বাক্যটা পজিটিভ, এই জন্য আমরা নট যোগ করলাম, নট। ওকে, আরেকটা এক্সাম্পলে চলে যায়। কেমন? বার্ডস ক্যান্ট সুইম। বার্ডস ক্যান, বার্ডস হচ্ছে নাউন, আর ক্যান নট বাক্যটা সে নিজেই নেগেটিভ। তাহলে আমরা বলছি বাক্যটা যদি নেগেটিভ থাকে তাহলে আনসার করতে হবে তোমাকে কি? পজিটিভ। দেখো কিভাবে পজিটিভ। তাহলে ক্যান নট আছে, ক্যান্ট আছে, আমরা শুধু ক্যান ইউজ করব। বার্ডস, তাহলে প্লুরাল থাকলে, সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলছে? নাউন থাকলে দে বসাবে, এই যে দে, তারপর একটি কোশ্চেন মার্ক। ওকে, তাহলে আমাদের 10টি রুলসের মধ্যে প্রথম রুলস হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল থাকে প্রোনাউন হবে দে। কেমন? দ্বিতীয় রুলস হচ্ছে বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন তোমাকে ট্যাগ কোশ্চেন করার জন্য যেটা করতে হবে, তাহলে 2 নম্বর রুলস হচ্ছে বাক্যটি যদি তোমার কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য তুমি উইল ইউ, চোখ বন্ধ করে উইল ইউ, ওন্ট ইউ দিতে পারে, ক্যান ইউ দিতে পারে, ক্যান্ট ইউ, কুডন্ট ইউ, উডন্ট ইউ, যে কোনো একটা তুমি দিলেই হবে। তবে আমরা বেশিরভাগ সময় আমরা উইল ইউ কি ইউজ করি? উইল ইউটা ইউজ করি। কেমন? ইম্পারেটিভ সেন্টেন্স পেলেই চোখ বন্ধ করে কি দিবা? উইল ইউ। যেমন এক্সাম্পল দেখি, রেসপেক্ট দ্য ওল্ড, তাহলে রেসপেক্ট, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে একটু জেনে নাও। যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সাধারণত আমাদের ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্টে কি থাকবে? ভার্ব দিয়ে শুরু হবে। কেমন? আদেশ, উপদেশ, অনুরোধ, হ্যাঁ, এই ধরনের বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো, এই যে উইল ইউ, চোখ বন্ধ করে কি দিয়ে দিবা? উইল, ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে কাইন্ডলি স্টে অ্যাট হোম, কাইন্ডলি স্টে অ্যাট হোম, হ্যাঁ, দেখো উইল ইউ দিতে পারো, ক্যান ইউ দিতে পারো, ক্যান্ট ইউ। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা ভার্ব দিয়ে যে বাক্যগুলো শুরু হবে, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সের যে তোমার কি বলে ওয়ার্ড, যেমন কাইন্ডলি, যা ইম্পারেটিভ সেন্টেন্সকে নির্দেশ করে, সেই সব ক্ষেত্রে আমরা উইল ইউ, ওন্ট ইউ, ক্যান্ট ইউ দিতে পারি। কেমন? তুমি বলতে পারো না, তাহলে ক্যান নট দিলাম কেন? বাক্যটা পজিটিভ নেগেটিভ, এইসব তুমি নেগেটিভও করতে পারো, পজিটিভও করতে পারো, তবে আমাদের বেস্ট আনসার হচ্ছে উইল ইউ ইউজ করা। কেমন? তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে তোমার যে লেটাস অথবা লেটস যদি থাকে, চোখ বন্ধ করে শেল উই দিবা। কি দিবা? শেল উই। এটা তোমাদের পরীক্ষায় আসেই, এই লেটাস প্রতি পরীক্ষায় বিগত যে বছরগুলো ম্যাক্সিমাম পরীক্ষায় লেটাস দিয়ে একটা থাকে। তুমি যদি আজকে এই কথাটাই যদি মনে রাখো যে ট্যাগ কোশ্চেনের লেট আস অর্থাৎ লেটস দ্বারা শুরু হলেই আমি কি ইউজ করব? শেল উই ইউজ করব। এই কথাটা মনে রাখলেই তুমি 1 নাম্বার নিশ্চিত, আমি একবারে শিওর দিয়ে বলতে পারছি তোমাকে যে 1 নাম্বার ইনশাল্লাহ তুমি পাবেই পাবে। চল একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে লেট আস লার্ন ট্যাগ। হ্যাঁ, লেট আস লার্ন ট্যাগ, দেখো শেলুই, একবার চোখ বন্ধ করে কি দিয়ে দিবা? শেলুই। তারপরে দেখো লেটস, দেখো সংক্ষিপ্ত রূপ লেট আস, আর একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস। তো দেখো শর্ট ফর্মটা কি হচ্ছে? লেটস, তার মানে কি? চোখ বন্ধ করে শেলুই। কেমন? তাহলে আমরা 3টা রুলস ক্লিয়ার হলাম। এখন আসো, কিছু বাক্যকে তুমি নট এবং নো ছাড়াও তুমি কিছু
চিহ্ন পাবে, যে যে চিহ্ন দ্বারা তুমি বুঝে নিবে বাক্যটা নেগেটিভ। কেমন? তাহলে সেই বাক্যগুলো আগে জেনে নিতে হবে আমাদের। একটা নট থাকতে পারে, নেভার থাকতে পারে, নান থাকতে পারে, নো থাকতে পারে, নো বডি থাকতে পারে, নাথিং থাকতে পারে, নাইদার থাকতে পারে, বেয়ারলি থাকতে পারে, হার্ডলি থাকতে পারে, রেয়ারলি থাকতে পারে, স্ক্র্যাচলি, সেলডম, স্ক্র্যাচলি, সেলডম, ইভার, ফিউ, লিটল। তাহলে বাক্যগুলো আমরা আবার পড়ে নেই। নট, নেভার, নান, নো, নোবডি, নাইদার, নাথিং, বেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, স্ক্র্যাচলি, সেলডম, ইভার, ফিউ, লিটল। আরও আছে, দেখো কি কি আছে একটু দেখে নাও শব্দগুলো তুমি। যে 4 নাম্বার রুলস হচ্ছে নট, নেভার, নান, নোবডি, নাইদার, নাথিং, বেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, স্ক্র্যাচলি, সেলডম, ইভার, ফিউ, লিটল। আমি বারবার রিপ্লাই করছি যেন আমার সাথে সাথে তোমার পড়াটা যেন মুখস্থ হয়ে যায়। জাস্ট আমার ক্লাসটাই তুমি যদি একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ রুলসগুলো তোমার মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখো এই শব্দগুলো হলে বাক্যটি কি বুঝাবে? নেগেটিভ বুঝাবে। আমাদের রুলসে আমরা 2 নাম্বার রুলস, মৌলিক রুলসের 2 নাম্বার রুলস পড়েছি যে বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে কি? পজিটিভ। ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। কেমন? তাহলে এই শব্দগুলো আমাদের কি ছিল? নেগেটিভ বোধক শব্দ। এই শব্দগুলো দ্বারা থাকলে সেন্টেন্সের মাঝে আমরা মনে করব বাক্যটি হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল চলে যাই, চলো। যেমন আফিয়া হার্ডলি কামস হিয়ার। আফিয়া হার্ডলি কামস হিয়ার। তাহলে আফিয়া সাবজেক্ট, হার্ডলি দেখো ওয়ার্ডটা আছে, তাহলে আমরা জেনেছি হার্ডলি থাকলে বাক্যটা কি? নেগেটিভ বোঝায়। কামস, যা এখানে হেল্পিং ভার্ব নেই, তাহলে বলেছি 2টা টেন্সে তোমাকে হেল্পিং ভার্ব নিতে হবে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যখন ভার্ব 1 থাকবে, অ্যাস আছে, তার মানে আফিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে অ্যাস হয়েছে, তাহলে আমাদের এখানে ডাজ নিতে হবে। কি নিতে হবে? দেখো আমরা ডাজ নিয়ে ফেললাম। শি, আফিয়ার প্রোনাউনটা হচ্ছে কি? শি। আফিয়ার প্রোনাউনটা হচ্ছে কি? শি। ওকে, যদি আরিফ থাকতো তাহলে প্রোনাউন হতো হি। কেমন? তাহলে এই হার্ডলি থাকার কারণে আনসারটা হয়েছে আমাদের পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট একটা আমরা এক্সাম্পলে চলে যাই। দেখো হি হ্যাজ লিটল আইডিয়া। এই লিটল শব্দর দ্বারা যা নেগেটিভকে বোঝায়, তাহলে আমাদের আনসার করতে হবে। যেহেতু হেল্পিং ভার্ব এখানে আসেই, আমাদের টেনশন নেই, তাহলে হেল্পিং ভার্ব হ্যাজ দিয়ে দিব। আর প্রোনাউন তো আছেই হি, সেজন্য আমরা হি দিয়ে দিব, হ্যাজ হি। ক্লিয়ার? এখন দেখো তোমার 5 নাম্বার রুলস। তাহলে 4টা রুলস আলোচনা করেছি, এখন 5 নাম্বার রুলস। সাবজেক্ট হিসাবে যদি তোমার নাথিং থাকে, এভরিথিং থাকে, সামথিং থাকে, অথবা কোনো ইতর প্রাণীর নাম থাকে, শিশু থাকে, অথবা জড় তোমার কি থাকে? জড় পদার্থ থাকে, সাবজেক্ট হিসাবে থাকতেই পারে। তখন নাথিং, এভরিথিং একটু দেখে নাও আমার সাথে সাথে, দিয়ে একবার বলো। নাথিং, এভরিথিং, সামথিং ইতর প্রাণী, শিশু, জড় পদার্থ। আবার বলো যে নাথিং, এভরিথিং, সামথিং ইতর প্রাণীর নাম। কেমন? শিশু বা জড় পদার্থ যদি থাকে, এদের প্রোনাউন হবে ইট। আমরা এদের প্রোনাউনটা কি দিব? ইট দিব। আমরা এদের প্রোনাউনটা কি দিব? ইট দিব। কেমন? আমরা এদের প্রোনাউনটা কি দিব? ইট। আসো একটু এক্সাম্পল দেখি তাহলে। দেখো নাথিং, আমরা বলেছি নাথিং, হ্যাঁ, নাথিংয়ের জন্য ইট, তাহলে ইস তো আসছেই, তাই না? আর নাথিং শব্দটা আমরা এর আগে শিখেছি, এটা নেগেটিভ বোধক শব্দ। এই শব্দটা থাকলে বাক্যে আমাদের নট বসানো যাবে না, তাহলে আমরা কি দিব? নাথিংয়ের জন্য ইট, আর ইজের ইজ। যেহেতু বাক্যটা নেগেটিভ, দেখো আমরা ইজ ইট কি লিখলাম? ইজ ইট। কেমন? প্রশ্নবোধক চিহ্ন লাস্টে। আরেকটা উদাহরণ দেখো, এভরিথিং লুকড বিউটিফুল। দেখো কি লেখা আছে? এভরিথিংয়ের জন্য আমাদের থিং, তাহলে এভরিথিংয়ের জন্য আমাদের ইট। আর লুকড ভার্ব টু, যা পাস্ট ইনডিফিনিটকে বোঝাচ্ছে, সেজন্য তোমাকে ডিড ইউজ করতে হবে। আর বাক্যটা হচ্ছে পজিটিভ, তাহলে আনসার করতে হবে কি? নেগেটিভ। তাহলে ডিডের সাথে নট যোগ করি আমরা, তাহলে কি হবে? ডিডন্ট ইট। এই এভরিথিংয়ের জন্য আমরা ইট এনেছি, আর এই লুকড ভার্ব টু যা পাস্ট ইনডিফিনিটকে বোঝায়, সেজন্য আমরা ডিড এনেছি। আর বাক্যটা হচ্ছে পজিটিভ, সেজন্য আমরা নট যোগ করেছি। ক্লিয়ার? ওকে,
আমি বারবার বলছি, এই জন্যই তোমার দ্রুত যেন মনের মধ্যে গেঁথে যায়। দেখো পরবর্তী রুলস, পরবর্তী এক্সাম্পল, সরি রুলস না এক্সাম্পল, কেমন? দ্য ডগ, এটা একটা ইতর প্রাণী, কেমন? দেখো দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, দ্য ডগ ইজ এ ফেথফুল, তাহলে ইজ আছে, ইজের বাক্যটা পজিটিভ, তাহলে দেখো পজিটিভ ইজের সাথে নট যোগ করেছি। তারপরে ডগ, এটা একটা ইতর প্রাণীর নাম, দ্য ডগ এর জন্য ইট ইউজ করেছি, তাহলে ইজেন্ট ইট। ওকে, আর একটা এক্সাম্পল, দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, দ্য বেবি বলছি শিশু, দ্য বেবি শিশুকে বোঝাচ্ছে, তাহলে শিশুর জন্য আমাদের কি করতে হবে? ইট ইউজ করতে হবে। এই যে ইজের জন্য ইজ নিতে হবে। আর তোমার এই যে বেবির জন্য যেহেতু বাক্যটা পজিটিভ হা বোধক বাক্য, সেই জন্য তোমার আনসার করতে হবে কি? না বোধক। তাহলে না বোধক কি হবে? ইজন্ট ইট। নেক্সট পরবর্তী রুলসে চলো আমরা। তাহলে আমরা পাঁচ নাম্বার রুলস পর্যন্ত পড়েছি। এখন 6 নাম্বার রুলস, 6 নাম্বার রুলসে দেখো কি বলছে, যে সাবজেক্ট হিসাবে যখন কোনো ট্রেন, জাহাজ, দেশ, বিমানের নাম থাকবে, যেমন ট্রেন হিসাবে কি কি আছে? পদ্মা থাকতে পারে, দ্য পদ্মা, দ্য যমুনা এক্সপ্রেস, জাহাজ থাকে দ্য টাইটানিক, দ্য বাংলা, দেশের নাম যেমন বাংলাদেশ, নেপাল, হ্যাঁ, তারপরে জাপান, ইন্ডিয়া, কেমন? বিমানের নাম দ্য বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স। যখন সাবজেক্ট হিসাবে এই নামগুলো থাকবে, আমি আবার বলছি, সাবজেক্ট হিসাবে ট্রেনের নাম যেমন দ্য পদ্মা, দ্য সুরমা এক্সপ্রেস, তারপরে হচ্ছে সুরমা এক্সপ্রেস, হ্যাঁ, দ্য পদ্মা, দ্য সুরমা এক্সপ্রেস, জাহাজ হচ্ছে দ্য টাইটানিক, দ্য বাংলা, দেশ হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, জাপান, বিমানের নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যদি এই শব্দগুলো থাকে সাবজেক্ট হিসাবে, তখন কি করতে হবে? দেখো আরও কিছু শব্দ আছে, দেখে নাও। দ্য মুন, দ্য আর্থ, দ্য স্প্রিং, দ্য অটাম, নেচার, লিবার্টি, চ্যারিটি, স্টিমার, লঞ্চ। এই শব্দগুলো যদি থাকে তাহলে দ্য মুন, আর্থ, স্প্রিং, অটাম, নেচার, লিবার্টি, চ্যারিটি, স্টিমার, লঞ্চ, এদের প্রোনাউন হবে শি। মাঝে মধ্যে তুমি ইটও ব্যবহৃত হয়, তবে সেটাই আমরা বেশি ইউজ করি। তাহলে কি ইউজ করবে তুমি? শি ইউজ করবে এদের প্রোনাউন। যা দেখো উদাহরণ দেখো, এই যে দেখো দ্য মুন হ্যাজ হিডেন হার ফেস বিহাইন্ড দ্য ক্লাউড। দেখো এই যে এখানে হ্যাজ আছে, তোমার হ্যাজের জন্য হেল্পিং ভার্বটা হ্যাজ নিলাম, বাক্যটা হা বোধক, সেজন্য নট যোগ করলাম, এই যে নট। তারপরে দ্য মুনের জন্য আমরা শি ইউজ করলাম, মুনের জন্য কি ইউজ করলাম? এই যে দেখো শি ইউজ করলাম, মুনের জন্য এই যে মুনের জন্য আমরা শি ইউজ করলাম। তারপরে দেখো বাংলাদেশ ইজ নট রিচ ইন মিনারেল রিসোর্স, বাংলাদেশ ইজ নট রিচ ইন মিনারেল রিসোর্স, বাংলাদেশের জন্য আমাদের শি ইউজ করব। যেহেতু ইজ নট আছে, বাক্যটা নেগেটিভ, তাহলে শুধু ইজন্ট লেখার প্রয়োজন নেই, আমরা ইজ লিখব, ইজ শি। তাহলে কি লিখব? ইজ শি। ক্লিয়ার? তাহলে নট আর হলো না, যেহেতু বাক্যটা নেগেটিভ আছে আমাদের। আচ্ছা, তারপরে দ্য স্প্রিং কেম। দেখো এখানে দ্য স্প্রিং কেম হচ্ছে পাস্ট টেন্স, কেমন? যে আমি প্রথমেই বলেছি মৌলিক রুলসের মাঝে, যে যখন বাক্যটি কি হবে, যখন সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হবে, কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে হেল্পিং ভার্ব আমাদের ডিড ইউজ করতে হবে। পাস্টে হেল্পিং ভার্ব কি ইউজ করবো? আমরা ডিড ইউজ করব। তাহলে এখন ডিড, যেহেতু বাক্যটি হা বোধক, দেখো না বোধকের কোনো চিহ্নই নেই, তাহলে বাক্যটি হা বোধক, সেজন্য আমরা এখানে ডিডের সাথে নট যোগ করব, ডিডন্ট। এই যে দ্য স্প্রিং, এই স্প্রিংয়ের জন্য আমরা শি ইউজ করেছি। আমরা শিখেছি আর আগে রুলস, যে স্প্রিং থাকলে কী হবে? স্প্রিং, অটাম, নেচার, লিবার্টি, চ্যারিটি, স্টিমার, লঞ্চ, দ্য মুন, দ্য আর্থ, এইসব শব্দগুলো থাকলে কি হবে? প্রোনাউন হিসাবে শি। মাঝে মধ্যে তুমি ইট ইউজ করতে পারো অবস্থান ভেদে, সে রুলস আমরা পরে যাব, কেমন? দ্য যমুনা এক্সপ্রেস ইজ রানিং
অ্যাট এ ফুল স্পিড। দেখো যমুনা স্পিড একটা হচ্ছে ট্রেনের নাম, তাই না? আমরা একটু আগে শিখেছি ট্রেনের নাম হলে সেক্ষেত্রে কি হবে, প্রোনাউন শি, যেহেতু বাক্যটা পজিটিভ হ্যাঁ বোধক বাক্য, তাই না? এই বাক্যটা কি হ্যাঁ বোধক বাক্য, সেজন্য ইজের সাথে আমরা এই যে ইজ হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব, এই ইজের সাথে আমরা কি ইউজ করব, নট ইউজ করব, দুঃখিত, নট ইউজ করব। দেখো ইজন্ট, এই যে শি, এই দ্য যমুনা এক্সপ্রেসের জন্য আমরা প্রোনাউন ইউজ করলাম কি শি। ওকে, তারপরে চলো আমরা এখন 7 নাম্বার রুলস। দেখো আমরা শিখেছি সেখানে সাবজেক্ট হিসাবে কিছু শব্দ থাকলে, আর এখানে দেখো সাবজেক্ট হিসাবে দ্য সান, সামার, উইন্টার, ফায়ার, ডেথ, স্টর্ম, ফ্লাড, ওয়ার, সিডর, টাইডাল বোর, আর্থকোয়াক, সাইক্লোন। তাহলে আমরা শব্দগুলো আবার বলছি, একটু মনে রাখো যে সাবজেক্ট হিসাবে যখন এই শব্দগুলো ব্যবহৃত হবে এদের প্রোনাউন হবে হি। কি হবে? হি প্রোনাউন হবে। দেখো দ্য সান, সামার, উইন্টার, ফায়ার, ডেথ, স্টর্ম, ফ্লাড, ওয়ার, সিডার, টাইডাল বোর, আর্থকোয়াক, সাইক্লোন, এরা যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন এদের প্রোনাউন তুমি ইউজ করবে হি। আর এসব নাউন দ্বারা যদি প্রচণ্ডতা বা ক্ষিপ্রতা বোঝায়, ক্ষিপ্রতা প্রচণ্ডতা বোঝায়, সেক্ষেত্রে তুমি ইট ইউজ করতে হবে। তখন কি করা যাবে? তখন ইট ইউজ করা যাবে, ইট। কেমন? এসব নাউন দ্বারা প্রচণ্ডতা বা ক্ষিপ্রতা প্রকাশ করলে আমরা ইট ইউজ করব, বাকি সময় কি ইউজ করব? হি ইউজ করব। চলো একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলটা দেখো কি বলছে। এক্সাম্পলটা হচ্ছে তোমার দ্য সান গিভস আস লাইট। দেখো দ্য সান এখানে কোনো মানে ক্ষিপ্রতা বোঝাচ্ছে না, সেই জন্য আমরা ইউজ করব দ্য সান গিভস। গিভস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এস থাকার কারণেই। তাহলে আমরা হি, তাহলে ডাজ ইউজ করব, বাক্যটা হা বোধক, সেই জন্য আমরা না বোধক করব, ডাজন্ট হি। তাহলে আমরা কি ইউজ করব? ডাজন্ট হি। তাহলে আমরা কি ইউজ করব? ডাজন্ট হি। চলো নেক্সট রুলস। তাহলে এখন সাবজেক্ট হিসাবে তাহলে আমরা 7টা রুলস কিন্তু আলোচনা করে ফেলেছি। যারা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনতেছ আমি নিশ্চিত যে তুমি ইনশাল্লাহ 5 মার্কস পাবে পরীক্ষায়। হ্যাঁ, দেখো সাবজেক্ট হিসাবে যখন তোমার ইনফিনিটিভ, এখন তোমাকে বুঝতে হবে ইনফিনিটিভটা কি। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলেই, টুর সাথে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম স্বাভাবিকভাবে হয়, তোমার টুর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, হ্যাঁ, সেক্ষেত্রে ইনফিনিটিভ, সেটাকে ইনফিনিটিভ বলে। আর যখন জিরান্ট হবে, জিরান্ট কি ভার্ব প্লাস আইএনজি যখন হবে, এরা এই ইনফিনিটিভ এবং জিরান্টটা যখন তোমার সাবজেক্ট হিসাবে বসবে, এরা যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন তোমার প্রোনাউন, এদের প্রোনাউন তুমি নিবি কি ইট। কেমন? আবার বলছি, রুলসটা মুখস্থ করে ফেলো যে সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ অথবা জিরান্ট হলে এদের প্রোনাউন নিতে হবে ইট। তাহলে ইনফিনিটিভ কি আবার বলছি, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলেই সেটাকে ইনফিনিটিভ বলে। জিরান্ট হচ্ছে যা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হলেই আপাতত আমরা এটাকে জিরান্ট বলবো। কেমন? তাহলে জিরান্ট ইনফিনিটিভের ব্যাপক আলোচনা আমরা সেখানে না যেয়ে শুধু জাস্ট সাইনটা বলে দিলাম, শর্টকাট বলে দিলাম। ভার্বের টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ, জিরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। কেমন? এরা যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন তোমার প্রোনাউন নিতে হবে কি ইট। দেখো ওয়াকিং, হাঁটা, ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে ওয়াকিং, দেখো ওয়াকিংয়ের জন্য আমরা এটা জিরান্ট, কীভাবে? ভার্ব প্লাস আইএনজি। এই যে সাবজেক্ট হিসাবে ভার্ব প্লাস ওয়াক শব্দটা পরে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে ওয়াকিং। তাহলে এই ওয়াকিংটা আমাদের সাবজেক্টের প্রোনাউনটা তাহলে কি নিতে হচ্ছে ইট। আর ইজ, তাহলে ইজ তো ইজ, তাই না? ইটের সাথে ইজ হয়। তাহলে বাক্যটা হা বোধক, তাহলে আমাদের না বোধক আনসার করতে হবে। তাহলে কি আনসার করতে হবে? না বোধক আনসার করতে হবে। তাহলে দেখো কি হয় যে ইজন্ট ইট, ইজন্ট ইট। তাহলে কি আসলো? ইজন্ট ইট। ক্লিয়ার? আসো নেক্সট, তোমার 9 নাম্বার রুলস। এখন তুমি সমস্যায় পড়তে পারো, একটি সেন্টেন্স লং হতে পারে, সেন্টেন্সের মাঝখানে কিছু জয়নিং ওয়ার্ড, রিলেটিভ প্রোনাউন, এই ধরনের কিছু থাকতে পারে। সেক্ষেত্রে তুমি বলবা স্যার আমি কি করব? তখন আমি তোমাকে পরামর্শ দিব, দুইটি বাক্যের মাঝখানে যখন দুইটি বাক্য যুক্ত থাকবে কোনো লিঙ্কার্স দ্বারা, জয়নিং ওয়ার্ড দ্বারা, তখন ওই জয়নিং ওয়ার্ডটা যদি তোমার মাঝখানে থাকে তখন তুমি প্রথম অংশে ট্যাগ কোশ্চেন করবে। কি করবে? প্রথম অংশে ট্যাগ কোশ্চেন করবে। আর কিন্তু প্রথম বাক্যের শুরুতে
যদি জয়নিং ওয়ার্ড থাকে, যদি মনে করো বাক্যের প্রথমেই যদি জয়নিং ওয়ার্ড থাকে, দুইটি বাক্য আছে প্রথমে জয়নিং ওয়ার্ড, তাহলে দ্বিতীয় বাক্যের তুমি ট্যাগ কোশ্চেন করবে। ক্লিয়ার? আমি আবার বলছি, যখন জয়নিং ওয়ার্ড যুক্ত কোনো বাক্য থাকবে সেই ক্ষেত্রে জয়নিং ওয়ার্ডটা যদি তোমার মাঝখানে থাকে তাহলে তুমি প্রথম অংশের প্রথম বাক্যটির তুমি ট্যাগ কোশ্চেন করবে। আর যদি প্রথম অংশের সাথে প্রথমেই তোমার জয়নিং ওয়ার্ডটা থাকে তাহলে দ্বিতীয় বাক্যটির শেষের বাক্যটির, দ্বিতীয় বাক্য মানে শেষের বাক্যটির ট্যাগ কোশ্চেন করবে। চলো একটা এক্সাম্পলে যাই, তাহলে ক্লিয়ার হয়ে যাব পুরোপুরি। এক্সাম্পলটা দেখো, আই অ্যাম শিওর। দেখো এখানে আই অ্যাম শিওর, শিওর দ্যাট একটা জয়নিং ওয়ার্ড। দেখো এখানে হি উইল কাম টুডে, তাহলে হি উইল কাম টুডে এটা হচ্ছে একটা অংশ, একটা বাক্য, এটা হচ্ছে একটা অংশ। আমরা এগুলো ক্লোজ যদি বলতে চাই, হ্যাঁ ক্লোজ হিসাবেও বলতে পারি, আমরা সেদিকে ক্লোজে যাচ্ছি না। তো এই দ্যাট হচ্ছে লিঙ্কার্স, এখানে লিঙ্ক যুক্ত করেছে অথবা জয়নিং ওয়ার্ড। এই জয়নিং ওয়ার্ডটা যেহেতু মাঝখানে আছে তাহলে আমাদের আই অ্যাম শিওর, আই অ্যাম এই অংশের কী করতে হবে? ট্যাগ করতে হবে। আই অ্যাম শিওর এই অংশের ট্যাগ করতে হবে। চলো আমরা দেখো, তাহলে এর জন্য আমরা শিখেছি এইনটা ইউজ করা যায়,